স্বাগতম সি প্রোগ্রামিং এর 13তম ক্লাসে। আমাদের আজকের টপিক ইউজার ডিফাইন্ড ফাংশন এবং এর ব্যবহার। আপনাদের সাথে আছি আমি তরুণ দেবনাথ, ইনস্ট্রাক্টর, বন্ধু কম্পিউটার ট্রেনিং সেন্টার, রাজশাহী থেকে। আজকে আমরা মূলত প্রথমে জেনে নিই ফাংশনটা কি। ফাংশন হচ্ছে একটা নির্দিষ্ট কোড ব্লক যা কোনো নির্দিষ্ট কাজ সম্পাদন করে। অর্থাৎ কিছু কোড, ধরেন একটা কোডের সেকশন হতে পারে, যেই সেকশনটুকু কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য আমরা ডিজাইন করে থাকি, সেটাকে বলছি আমরা ফাংশন। তো সাধারণত ফাংশনকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন, আরেকটি হলো ইউজার ডিফাইন্ড ফাংশন। তো প্রথমেই আমি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন সম্পর্কে আপনাদেরকে দুই একটা কথা বলি। সেটি হচ্ছে, আমরা সাধারণত বিভিন্ন ফাংশন নিয়ে অলরেডি ইতোমধ্যে কাজ করেছি। যেমনটা প্রিন্টএফ অর্থাৎ প্রিন্ট ফাংশন। এছাড়া আমরা কাজ করেছি স্ক্যানএফ, স্ক্যান ফাংশন। তো এইগুলো কিন্তু অলরেডি আমরা যে প্রথমেই সি প্রোগ্রামিং লেখার ক্ষেত্রে এই যে প্রথমে আমরা ব্যবহার করেছি স্টুডিও stdio.h অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। এই সকল স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল, এই হেডার ফাইলের মধ্যেই কিন্তু প্রিন্টএফ ফাংশন বা স্ক্যানএফ ফাংশন এগুলো কিন্তু ডিফাইন করা হয়েছে। সেই জন্য এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। অর্থাৎ যে ফাংশনগুলো অলরেডি লাইব্রেরিতে বিল্ট ইন আছে, লাইব্রেরি বলতে বোঝাচ্ছে আমাদের যে প্রোগ্রামের মধ্যেই বিল্ট ইন করা আছে, সেগুলোকে বলছি স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশন। এখন এমন হতে পারে যে কিছু ফাংশন আমাদের জন্য দরকার হতে পারে। শুধুমাত্র এটাই যে স্ক্যানএফ বা প্রিন্টএফ ফাংশন এর উদাহরণ তা নয়। আমরা যদি এখানে ম্যাথ ডট এইসের কোনো কিছু ব্যবহার করি, অর্থাৎ পাওয়ার, অর্থাৎ এসকিউআরটি ফাংশন, এমন হতে পারে যে আমরা একটা ভ্যারিয়েবল ইউজ করলাম, যেমন ইন্টিজার এ, আর এ ইজ ইকাল টু এসকিউআরটি অর্থাৎ স্কোয়ার রুট, এবং এর মধ্যে স্কোয়ার রুটে আমরা ব্যবহার করলাম 25, অর্থাৎ আমরা 25-এর স্কোয়ার রুট ব্যবহার করতে চাচ্ছি বা 25-এর রুট ফাইন্ড আউট করতে চাচ্ছি। তো এখন প্রিন্ট এফ আমরা যদি প্রিন্ট ভ্যালু দিয়ে প্রিন্ট ফাংশন যদি ডিফাইন করি, তাহলে আমরা যেটা পাবো, প্রিন্ট এফ এসকিউআরটি অফ এ ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি কমা এ। আমরা এটা ডাবলও দিতে পারি বা ফ্লোটে দিতে পারি। তাহলে আমি যদি ভ্যালু প্রিন্ট করি, তাহলে দেখতে পারবো যে 25-এর রুট করলে হয় 5। অর্থাৎ আমরা যদি এখানে যদি 4 দিই, 4, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 2 পাবো। তো এই হলো আমাদের ফাংশন, এবং এটা কিন্তু আমাদের ডিফাইন করা আছে ম্যাথ ডট এইস এর মধ্যে। অর্থাৎ ম্যাথ ডট এইস এর মধ্যে কিন্তু এটা অলরেডি আমাদের ডিফাইন করা আছে। তো এই জন্য এইগুলা আমাদেরকে, যে সকল স্ট্যান্ডার্ড লাইব্রেরি ফাংশনগুলো আমরা ব্যবহার করব, সেই সব লাইব্রেরি ফাংশনগুলো সবসময় এখানে মেনশন করে দেয় বেটার, যে আমরা এই এই লাইব্রেরি ফাংশনগুলো নিয়ে কাজ করছি। তো এখন আসি যে সবগুলো ফাংশন তো আসলে এইভাবে পাওয়া সম্ভব না, কারণ আমাদের অনেক কিছু কাস্টমাইজড কিছু ফাংশন দরকার হয়, যেটা ইউজার ডিফাইন বা আমার নিজের কাজের জন্য আমাদের প্রয়োজন হবে। সেই ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। তো এখন দেখে সেই ইউজার ডিফাইনের ফাংশনগুলোর ডেফিনিশন তাহলে আমরা কিভাবে দিতে পারি। আমরা একটা ইউজার ডিফাইন ফাংশনের গঠন দেখে নিই প্রথমেই। সেটি হচ্ছে, ফার্স্টে আছে আমাদের রিটার্ন টাইপ। আমি ইউজার ডিফাইন ফাংশনের গঠনে যাওয়ার আগে আপনাদের বলে নিই, আপনাদের যদি কোনো ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে বা ক্লাসের কোনো টপিক সম্পর্কিত প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আমি কমেন্টে আপনাদের অ্যান্সার দিব। এখন আসছি যে রিটার্ন টাইপটা, অর্থাৎ ফাংশনের রিটার্ন টাইপ প্রথমে আমাদেরকে স্পেসিফাই করতে হবে। তারপর হচ্ছে ফাংশন নেম। যেমন এই ফাংশনটা যদি কোনো কিছু রিটার্ন করে, একটা নিচে আমরা উদাহরণ দেখি, এই ফাংশনের যে রিটার্ন টাইপ আছে, সেই ফাংশনের রিটার্ন টাইপটা বা ফাংশন টাইপটা দিতে হবে আমাদের ইন্টিজার। অর্থাৎ এখানে আমরা ইন্টিজার দিতে পারি, ভয়েড দিতে পারি, ডাবল দিতে পারি, ফ্লোট দিতে পারি। অর্থাৎ যে ধরনের ভ্যালু রিটার্ন করবে সেই রিটার্ন টাইপটা আমাদেরকে এখানে প্রোভাইড করতে হবে। এরপর ফাংশন নেম, ফাংশন নেমের যে কোনো কিছুই হতে পারে, সেটি হতে পারে অ্যাডিশন হতে পারে বা সাবট্রাকশন বা আদার্স যে কোনো নাম হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। এরপরে আর্গুমেন্ট, অর্থাৎ কি কি আর্গুমেন্ট নিয়ে সেই ফাংশনটা কাজ করবে, অর্থাৎ ফাংশনে যে ইনপুটগুলো আমরা প্রোভাইড করি সেটাকে বলছি আমরা আর্গুমেন্ট।
এবং প্রত্যেকটা আর্গুমেন্টের এক একটা টাইপ থাকবে। ধরেন টাইপ 1 আছে, টাইপ 2, তারপর হচ্ছে যে টাইপ 1 এর পরে সেই আর্গুমেন্ট 1, তারপর টাইপ 2 এর পরে আর্গুমেন্ট 2, এরপরে আমাদের ফাংশনের বডি অফ দ্য ফাংশনের রেস্ট অফ দ্য বডিকে আমরা কাজ করব। তো এখানে আমরা বডির মধ্যে একটা সাম করেছি, সিম্পল ছোট্ট একটা উদাহরণ, একটা সাম করে সেই সামটাকে আমরা প্রিন্ট করেছি। এখান থেকে কোনো কিছু আমরা কিন্তু রিটার্ন করি নাই। এখন আসি যে ইউজার ডিফাইন ফাংশনের ধরন মূলত কী কী হতে পারে। অর্থাৎ ইউজার ডিফাইন ফাংশনের আমরা তার গঠনের উপর নির্ভর করে আমরা ইউজার ডিফাইন ফাংশনকে মূলত 4টি ধরনে বিভক্ত করতে পারি। তো 4টা ধরনই আমরা দেখব। এটা আমরা জানলেও আমরা কিন্তু এই ফরম্যাটগুলো ব্যবহার করি, না জানলেও এই ফরম্যাটগুলোই ব্যবহার করি। তো এটা হচ্ছে একটা হচ্ছে নো আর্গুমেন্ট পাসড, নো রিটার্ন ভ্যালু, অর্থাৎ আর্গুমেন্ট পাস করবে না, কোনো আর্গুমেন্ট থাকবে না এবং ভ্যালু রিটার্ন করবে না, একেবারে সিম্পল। তারপর হচ্ছে যে নো আর্গুমেন্ট পাসড, অর্থাৎ আর্গুমেন্ট পাস করবে না কিন্তু ভ্যালু রিটার্ন করবে। তারপরটি যেটি হচ্ছে সেটি হচ্ছে আর্গুমেন্ট পাস করবে কিন্তু নো রিটার্ন ভ্যালু, কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। পরেরটা আর্গুমেন্ট পাস করবে এবং অবশ্যই রিটার্ন ভ্যালু থাকবে। তো এটাই হলো আমাদের ইউজার ডিফাইন ফাংশন। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখে নিই যে কীভাবে ইউজার ডিফাইন ফাংশনের এই 4টি ধরন আমরা তৈরি করছি। ফার্স্টে আসি, আমরা একটা ছোট উদাহরণের মাধ্যমে দেখব। এটি আমাদের কারিগরি ক্লাস, আমাদের প্রোগ্রামিং ভাষা ল্যাঙ্গুয়েজ। সরি, তো ফার্স্টে আসি, আমাদের একটা অ্যাডিশন, আমাদের একটা ফাংশন দরকার হবে, যে ফাংশনটাতে আমরা বলেছি কোনো আর্গুমেন্ট পাস করবে না এবং কোনো রিটার্ন ভ্যালু থাকবে না। অর্থাৎ এটা আমাদের একেবারে সিম্পল, সেই যেমন ছিল তেমনটা। আপনাদের ক্লাস সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে বা প্রোগ্রামিং সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই করতে পারেন। প্রথমে আসি, কোনো আমরা বলেছি আর্গুমেন্ট পাস করবে না এবং রিটার্ন ভ্যালু থাকবে না। আমাদের একটা ইউজার ডিফাইন ফাংশন দরকার হবে, তো তার জন্য আমরা দিয়ে নিচ্ছি ইউজার ডিফাইন ফাংশন এ। আমরা যেহেতু সিম্পলি অ্যাডিশন করতে চাচ্ছি, তো নামটা যে কোনো কিছু হতে পারে, দ্যাটস ওয়াই আমি একটা আমার নাম দিয়ে আপনাদেরকে একটা দেখাচ্ছি, যাতে করে আপনারা বুঝতে পারেন যে যে কোনো নামে আমরা দিতে পারি। তো যেহেতু বলেছে কোনো আর্গুমেন্ট পাস করবে না, তাই ফাংশনের শুধু এভাবে আমরা ফাংশনে কোনো আর্গুমেন্ট পাস করাবো না এবং এর ভিতরে বাকি কাজ হবে, সেটা হচ্ছে কোনো আর্গুমেন্ট পাস করবে না। ওকে, তাহলে আর্গুমেন্ট এখান থেকে আমাদের নিতে হবে। সেটা হচ্ছে প্রথমে এখান থেকে আমাদেরকে কোয়েরি দিতে হবে, এন্টার টু ইন্টিজার, দুইটা ইন্টিজার এরপরে স্ক্যান করে আমরা দুইটা ভ্যালু নিব, %d কমা %a কমা %b। তো এভাবে আমরা ভ্যালু নিলাম দুইটা, %a %b করে। তো যেহেতু %ab নিয়েছি, সেটাকে ডিফাইন করা দরকার, a কমা b। এইভাবে দুইটা ভ্যালু নিলাম, বলেছি রিটার্ন কোনো আর্গুমেন্ট পাস করবে না এবং ভ্যালু রিটার্ন করবে না, তাহলে রিটার্ন করা যাবে না। অর্থাৎ আরেকটা নিব, সেটা হচ্ছে সাম, আর লাস্টে এখানে প্রিন্ট করব সাম ইজ ইকাল টু a প্লাস b। হোপফুলি আমাদের আজকের ক্লাসটা থেকে আপনাদের টোটাল যে ইউজার ডিফাইন ফাংশনের যে কনসেপ্ট আছে সেটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে সামটা আমরা বের করলাম, এখন আমাদের প্রিন্ট করার পালা। তো প্রিন্ট করি আমরা, the sum is equal to %d comma sum। তো এখন যদি প্রোগ্রামটা আমরা রান করি, তাহলে দেখেন আমাদের কোনো কিছু প্রিন্ট করবে না। অর্থাৎ প্রথমে সি প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয়, তখন সেটি মেইন ফাংশন থেকে কাজ শুরু করে। তো মেইন ফাংশনে এখানে দেখেন যে মেইন ফাংশনের ভিতরে কিন্তু কিচ্ছু নাই, শুধুমাত্র একটা রিটার্ন 0 স্টেটমেন্ট দেওয়ার আছে। তো এই জন্য আমাদেরকে এই ফাংশনে প্রথমে আমাদেরকে প্রবেশ করতে হবে। তাই এই ফাংশনের বেটার ওয়ে, ফার্স্টে এর যে ডেফিনেশনটা আছে, আপনি চাইলে এই গোটা ফাংশনের যে কাজটা, ইউজার ডিফাইন ফাংশনটা আপনি এই উপরে লিখতে পারেন, অর্থাৎ মেইন ফাংশনের উপরে লিখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে কোনো ডিফাইন করে দেওয়া লাগে না। আর আদারওয়াইজ বিভিন্ন কম্পাইলার ইউজ করলে প্রবলেম হয়। এই জন্য
কোনো কোনো কম্পাইলারে চলে আসে, আবার কোনো কোনো কম্পাইলারে আসে না। তো এই জন্য ইন্টিজার এইভাবে প্রথমে এইটার ডেফিনেশনটা দিয়ে তারপর একটা সেমিকোলন দিয়ে এইভাবে রেখে দিলে সেটা ডিফাইন করা থাকে, অর্থাৎ যাতে করে বুঝতে পারে যে এটা আমাদের অলরেডি একটা এই ধরনের ইউজার ডিফাইন ফাংশন ডিফাইন করা আছে। এরপরে আমাদের যেটা দরকার হয়, মেইন ফাংশন এক্সিকিউশন শুরু করে প্রথমেই আমাদেরকে এই ফাংশনে কম্পাইলারকে নিয়ে যাইতে হবে। দ্যাটস ওয়াই এখান থেকে আমরা কপি করে নেব এই অংশটাকে, অর্থাৎ আমরা এখন কল করলাম, এখন এই ফাংশনকে আমরা কল করলাম মেইন ফাংশন থেকে। তো মেইন ফাংশনকে যখন আমরা কল করছি তখন মেইন ফাংশন যে কাজটা করবে এখান থেকে সরাসরি চলে আসবে এখানে। এবার এখানে এসে সে দেখবে যে প্রথমে ইন্টিজার এ বি সাম তিনটা ভ্যারিয়েবল ডিফাইন করলাম আমরা, তারপর হচ্ছে আমরা প্রিন্টএফ ফাংশন দিয়ে তারপরে দুইটা ইন্টিজার করলাম, তারপর এখান থেকে স্ক্যান করে ভ্যালু নিলাম, তারপর সাম করলাম, অতঃপর প্রিন্ট করলাম। প্রিন্ট করার শেষে যখন এই ফাংশনের কাজ শেষ হয়ে গেছে তখন এখান থেকে আবার সে এখানে চলে যাবে, দেন তারপরে রিটার্ন জিরো করবে, অর্থাৎ অপারেটিং সিস্টেমকে জিরো রিটার্ন করবে, এবং এইভাবেই প্রোগ্রাম এক্সিকিউশনটা কমপ্লিট হবে। এখন আসি এন্টার টু ইন্টিজার, দেখেন এখন কিন্তু চলে আসছে। তো আমরা ইন্টিজার দিলাম, একটা দিলাম 8, একটা দিলাম 9, সো সাম ইজ ইকুয়াল টু 17, অর্থাৎ 9 আর 8 17। আমরা একটা বড় সংখ্যা দিয়ে করে দেখাচ্ছি, সেটা হচ্ছে 78। তো দেখেন এই যে 856 আর 78 যেটা যোগ করলে হয় আমাদের 934, এই যে 814 আর এখানে আছে 7 12 আর 1 13 আর 1, তাহলে হচ্ছে 934। সো এইভাবে কিন্তু আমরা মিন টাইমে একটা বুঝতে পারলাম যে সেটা হচ্ছে নো আর্গুমেন্ট পাসড এবং নো রিটার্ন ভ্যালু ফাংশনের ধরনটা কীরকম হয়। অর্থাৎ এখানে কিন্তু কোনো আর্গুমেন্ট পাস করাইনি আমরা ভেতরে, এবং কোনো ধরনের এখান থেকে ভ্যালু রিটার্ন করছে না। তো এবার বলছি আর্গুমেন্ট পাস করব না, কিন্তু ভ্যালু রিটার্ন করব। সো এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভ্যালু রিটার্ন করতে হবে। তাই আমি এখানে আরেকটা লোকাল ভ্যারিয়েবল ডিফাইন করছি, যেটা মেইন ফাংশনের মধ্যেই যার অ্যাক্সেস থাকবে শুধুমাত্র রেজাল্ট, ইন্টিজার রেজাল্ট। আর এখানে সাম বের করার পরে রিটার্ন করবে TURN, অর্থাৎ রিটার্ন কিওয়ার্ড দরকার হবে রিটার্ন সাম। সো এই জায়গা থেকে আমাদের সাম রিটার্ন করবে এবং এখানে এসে সেই সামটা অ্যাসাইন করবে। তাই এই ক্ষেত্রে এইভাবে দিতে হবে, রেজাল্ট ইজ ইকাল টু এই ফাংশনটা দিতে হবে, অর্থাৎ এখানে আসার পরে এখান থেকে সামটা রিটার্ন করবে। যখনই রিটার্ন পাবে এই প্রোগ্রাম কিন্তু এখান থেকে বাকি অংশ কিন্তু আর এক্সিকিউশন হবে না, তাই আমাদের এটা প্রয়োজন নাই। আমরা এই অংশটাকে আমরা রিমুভ করে দিচ্ছি, আমরা এখানে এটা প্রিন্ট করলাম। আর যেহেতু সাম এখান থেকে কিন্তু সাম কিন্তু চিনতে পারবে না, দেখেন সাম কিন্তু অলরেডি আমরা নিচে ডিফাইন করছি, তাই এটা যখন আমি রান করতে গেলাম তখন কিন্তু এটা একটা আমার এরর দেখালো, জাস্ট এরর আসলো, দেখেন এখানে এরর মেসেজটা শো করছে। তো যেহেতু এরর মেসেজ শো করছে যে এই যে আনডিফাইন্ড, সাম আনডিফাইন্ড বা আনডিক্লেয়ার, তো এখানে দেখেন আমরা কিন্তু ডিক্লেয়ার কিন্তু করেছি, কিন্তু যেহেতু এই ইউজার ডিফাইন্ড ফাংশনের মধ্যে করেছিলাম তাই মেইন ফাংশন কিন্তু সেটাকে চিনতে পারছে না। এখন আমাদের যে কাজটা হচ্ছে মেইন ফাংশনকে চেনাতে হবে, সেই জন্য মেইন ফাংশনের যে অংশ আছে রেজাল্ট, অর্থাৎ এখান থেকে যখন এই রেজাল্টে কল করলো তখন এখানে চলে আসলো এবং এখান থেকে রিটার্ন করলো সামটা গিয়ে অ্যাসাইন হলো রেজাল্টে। তাহলে আমাদের কিন্তু প্রিন্ট করতে হবে রেজাল্টটা, ইন এ সেন্স আর ESULT আমাদের প্রিন্ট করতে হবে রেজাল্টটা। আমরা রেজাল্ট প্রিন্ট করলাম, এখন যখন আমরা রান করব তখন রান হবে এখন 85 96, অর্থাৎ 181। সো এইভাবে আমরা মিন টাইম এটাও দেখতে পেলাম যে কিভাবে নো আর্গুমেন্ট পাসড এবং রিটার্ন ভ্যালু পাস করানো যায়। তো এভাবে আমরা প্রোগ্রাম করব। এরপর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আর্গুমেন্ট পাস করতে হবে এবং নো রিটার্ন ভ্যালু, অর্থাৎ আমরা আর্গুমেন্ট পাস করব কিন্তু ভ্যালু রিটার্ন করবে না। আমরা পাস করব আর্গুমেন্ট, তাই আমরা এখানে আমাদের ইন্টিজার নো রিটার্ন ভ্যালু যেহেতু বলা আছে, তাই এখন আমরা যেটা করব আর্গুমেন্ট পাস করতে হবে। প্রথমে আর্গুমেন্ট পাস করার জন্য আমাদেরকে ভ্যালু নিয়ে নিতে হবে। তো ইন্টিজারের এখানে আমরা প্রোগ্রামটাকে একটু মডিফাই করি, ইন্টিজার A, B, আর এই দুই লাইন আমাদের উপরে দরকার হবে, আমি জাস্ট কাট করে নিয়ে গেলাম। এখন দুই লাইন উপরে আমি নিয়ে চলে গেছি, অর্থাৎ ইন্টিজার A, B উপরে আমাদের নেওয়ার পরে এখানে আমাদের বলেছে আমাদের আর্গুমেন্ট পাসড, অর্থাৎ আর্গুমেন্ট পাস করব কিন্তু ভ্যালু রিটার্ন করবে না, তাই আর্গুমেন্ট পাস করতে হবে এখন।
অর্থাৎ এখানে আমাদের আর্গুমেন্ট আমরা কোনটা কোনটা পাস করাবো, আমাদের একটা যোগ করার জন্য বেসিক্যালি দুইটা নাম্বারের দরকার হয়, তাই সেই দুইটা নাম্বারকে আমরা এখানে প্রোভাইড করব, অর্থাৎ যেটা যে দুইটা হচ্ছে আর্গুমেন্ট পাস করবে। তো এখান থেকে আমাদের সেই আর্গুমেন্ট দুইটা আমরা পাস করাবো, আর্গুমেন্ট দুইটা পাস হয়ে আমাদের নিচে পৌঁছাবে, ইউজার ডিফাইন্ড ফাংশনে চলে আসবে, এবং রিটার্ন ভ্যালু করানো যাবে না, আগে বলা হচ্ছে যে নো রিটার্ন ভ্যালু তৃতীয়টাই, তাই আমাদের যেহেতু আমরা রিটার্ন ভ্যালু দিব না এখানে, তাই এই অংশটা আমাদের দরকার হবে না, রেজাল্টের আমাদের প্রয়োজন হবে না। অর্থাৎ আমরা এখানে চলে আসলাম, এর ভিতরে এসে সেটাকে সাম করলো। তো এই বি এ বি হবে না এখানে আমাদের, আমরা চাইলে ডিফাইন করতে পারি অন্যভাবে, কারণ এই এ বির কিন্তু অ্যাক্সেস কিন্তু শুধুমাত্র মেইন ফাংশনের মধ্যে, এই এ বির অ্যাক্সেস শুধুমাত্র এর মধ্যে। তো সেটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে একটু অন্য ভ্যারিয়েবল দিয়ে বোঝাই, অর্থাৎ ইন্টিজার এক্স ইন্টিজার ওয়াই দুইটা আলাদা আলাদা ভ্যারিয়েবল দিয়ে বোঝালাম। এরপরে একটা সাম, অর্থাৎ এই সাম করবে কিসের, শুধুমাত্র এক্স এর এবং শুধুমাত্র ওয়াই এর, এই দুইটা। তো সাম করার পরে সেই সামটাকে সে প্রিন্ট করবে। আপনি যে কোনো উদাহরণ দিয়ে এই চারটাকে এক্সপ্লেন করতে পারেন, তো আমি জাস্ট অ্যাডিশনের মাধ্যমে আর কি এক্সপ্লেন করছি, যাতে করে ছোটো একটা প্রোগ্রামের মাধ্যমে আপনারা বুঝতে পারেন যে কীভাবে কাজ হয়। আমরা বেসিক্যালি এইগুলাই ব্যবহার করব, যে কোনো একটা ব্যবহার করব আমাদের প্রোগ্রামের জন্য, বা বিভিন্ন ফাংশন আমরা ব্যবহার করতে পারি, বিভিন্ন টাইপও ব্যবহার করতে পারি। তো এখানে আমরা সামটা দিলাম, যে এই ক্ষেত্রে এখানে হচ্ছে সাম, অর্থাৎ আর্গুমেন্ট পাস করলো, এখান থেকে ইন্টিজার করে এখান থেকে মেসেজ দিল, কুইরি করলো, তারপর হচ্ছে স্ক্যান করে নিল, নেওয়ার পরে তারপরে এখান থেকে তাকে হচ্ছে আর্গুমেন্ট পাস করলো। এবার যে কাজটা হচ্ছে, আর্গুমেন্ট যখন পাস করছে, আর্গুমেন্ট কিন্তু এখানে যে ইন্টিজার এক্স ছিল এবং ইন্টিজার ওয়াই ছিল, এর যে ভ্যালু হবে সেই এর ভ্যালু এক্স অ্যাসাইন হবে, বির যে ভ্যালু ছিল সেই বির ভ্যালু ওয়াই অ্যাসাইন হবে। এখন যখন এক্স ওয়াই অ্যাসাইন হয়ে গেল, তখন এই ফাংশনের মধ্যে এক্স ওয়াইকে আমরা অ্যাড করব, অর্থাৎ এক্স ওয়াই এর যে যোগফল আছে সেটা বের করব, তারপর অতপর আমরা প্রিন্ট ফাংশনে চলে যাব এবং সেখান থেকে প্রিন্ট করব। তো এখন আসি আমরা, এক্ষেত্রে কিন্তু কোনো রিটার্ন স্টেটমেন্ট থাকবে না, কারণ আমরা অলরেডি বলেছি যে আমাদের নো রিটার্ন ভ্যালু, তাই আমরা কোনো রিটার্ন স্টেটমেন্ট দিব না। এখন আসি 75 45 সো 120, যেমন হচ্ছে 70 40 110 আর 5 5 10, তার মানে টোটাল হচ্ছে 120। তো এভাবে কিন্তু আমরা দেখতে পেলাম এখান থেকে আমাদের একজন শিক্ষার্থী বলছেন যে আগের ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে। আগের ভিডিওগুলোর লিঙ্ক আমাদের এখানেই দেয়া আছে, আমাদের এই যে দক্ষতা বাতায়নের যে আমাদের পেজ আছে সেখানে আপনি পাবেন, ফেসবুকের যে পেজ আছে, অথবা দক্ষতা বাতায়নের যে আমাদের skills.gov.bd আপনি সেখানেও পাবেন। এছাড়া আপাতত আপনি এখানে ফেসবুক পেজে এখানে আপনি স্ক্রল করলে পাবেন, এবং আমি লিঙ্ক দিয়ে দেবো, সমস্যা নাই, আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দেবো আপনাদেরকে। তো এখন আসছি, আপনাদের যেটা প্রবলেম হবে আপনারা অবশ্যই বলবেন, আমি লিঙ্ক প্রোভাইড করব। এখন আসি আর্গুমেন্ট পাস এবং অ্যান্ড রিটার্ন ভ্যালু। এখন আসছে যে আর্গুমেন্ট পাস করা এবং একটা ভ্যালু রিটার্ন করা, দুইটাই করতে হবে। তো এই ছিল আমাদের উদাহরণটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আর্গুমেন্ট পাস করে এবং ভ্যালু কীভাবে রিটার্ন করে না। আমার মনে হয় মিন টাইমে আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেছে যে কীভাবে আর্গুমেন্ট পাস করাতে হবে এবং ভ্যালু রিটার্ন করাতে হবে। তো এর জন্য যেটা করাতে হবে, এখান থেকে তো আর্গুমেন্ট আমরা পাস করাচ্ছি, এখন ভ্যালু রিটার্ন করাবো। সেটা হচ্ছে ভ্যালু যখন আমরা রিটার্ন করাচ্ছি, এখানে রিটার্ন সাম, অর্থাৎ আমরা এখান থেকে সামকে রিটার্ন করাচ্ছি। এখন সাম যখন এখানে রিটার্ন করলো, তখন এই জায়গা থেকে আমরা প্রিন্ট করব এখানে, এবং এখানে আমাদের আরও একটা ভ্যারিয়েবলের দরকার হবে, কমা রেজাল্ট। এখন আসছি রেজাল্টটা অবশ্যই অ্যাসাইন করতে হবে, রেজাল্ট ইজ ইকাল টু, অর্থাৎ রেজাল্টের ভ্যালু কি হবে, রেজাল্টের ভ্যালু হবে এই ফাংশনের ফলে যে ভ্যালুটা রিটার্ন করবে সেই ভ্যালুটাই হবে রেজাল্টের ভ্যালু, যেমনটা আমি আগে বলেছিলাম। এরপর আপনাদের কাজ হচ্ছে সেই রেজাল্টটাকে প্রিন্ট করে দেওয়া। আপনি চাইলে এই ভ্যালুটাকে নিয়ে পরবর্তীতে প্রসেসও করতে পারেন, অর্থাৎ আপনি রেজাল্টে ভ্যালু পেয়ে গেছেন, অ্যাডিশন পেয়ে গেছেন, এবার অ্যাডিশনের পরে আপনি চাইলে সেটাকে আবার ফার্দার প্রসেস করতে পারেন এখানে মেইন ফাংশনে বা এখানে,
অর্থাৎ প্রোগ্রামের ফ্লোটা হচ্ছে কেমন দেখেন, প্রথমে এখান থেকে এই পর্যন্ত মেইন ফাংশন এক্সিকিউশন করছে, তারপরে মেইন ফাংশন দেখছে যে রেজাল্টের ভ্যালু আমি জানি না, বাট রেজাল্টের ভ্যালু কি, এই ইউজার ডিফাইন ফাংশন যে ভ্যালু দেবে সেই ভ্যালুটা। সো ওইভাবে এখান থেকে ভ্যালু নেওয়ার পরে এখানে আসলো, আর্গুমেন্ট পাস করেছে, এক্স ওয়াই এর ভ্যালুটাকে সে অ্যাড করে আবার এখানে সামে পাঠিয়ে দিল, অর্থাৎ রেজাল্টের ভ্যালু হলো সামের যে ভ্যালুটা ছিল সেটা। এরপরে সেই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করব, অর্থাৎ আর্গুমেন্ট পাস করছে এবং ভ্যালু রিটার্ন করছে 45 75, সো 120। দেখেন ইজিলি কিন্তু আমাদের আমরা চারটা উদাহরণ অর্থাৎ চারটা ইউজার ডিফাইন ফাংশনের যে ধরনগুলো আছে সেগুলো কিন্তু বুঝতে পারলাম। এখন আসি প্রোগ্রামের মাধ্যমে ইউজার ডিফাইন ফাংশন আমরা কিছু সমাধান করব, অর্থাৎ আমরা একটা ক্যালকুলেটর তৈরি করব যেটা একটা বেসিক ক্যালকুলেটর হবে, এবং এই সরি বেসিক ক্যালকুলেটরের মাধ্যমে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। আমি জাস্ট দুই একটা দেখাচ্ছি আপনাদেরকে। সেটি হচ্ছে এটা একটা ইউজার ডিফাইন ফাংশন, আমরা তো অলরেডি দেখলামই। আর একটা যদি ইউজার ডিফাইন ফাংশন হয়, অর্থাৎ একের বেশি ইউজার ডিফাইন ফাংশন আমরা দিতেই পারি। এটা দেখা যাচ্ছে আমি দিলাম সাবট্রাকশন। সাবট্রাকশন, যে সাবট্রাকশন করার জন্য আমাদের দুইটা ইন্টিজারের দরকার হবে। ইন্টিজার এখানে হচ্ছে সাব, আর এখানে হচ্ছে সাব, এখানে হলো সাব, অর্থাৎ সাবট্রাকশন পাইলো এখানে রেজাল্ট 1 কমা আর এস ইউএলটি রেজাল্ট 2। তো রেজাল্ট 1 যখন আসে তখন আমাদের এটা হচ্ছে রেজাল্ট 1। একইভাবে রেজাল্ট 2তে আমরা আবার আরেকটা প্রোভাইড করব, সেটা হচ্ছে আমাদের রেজাল্ট 2, এটা হবে আমাদের রেজাল্ট 2। আর এখানে দেবো সাম ইজ ইকাল টু পার্সেন্টেজ ডি অ্যান্ড subtraction or difference or difference difference is equal to percentage d। তো এই যে ডিফারেন্সটা আমরা ফাইন্ড আউট করলাম এখানে রেজাল্ট 1 কমা রেজাল্ট 2। তো এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, দেখেন এখানে প্রথমে আমাদের দুইটা ইন্টিজার নিল, নেওয়ার পরে সেটাকে প্রথমে এই ফাংশনে আসলো, এরপর এখান থেকে সেটাকে সাম করে সামটা পাইলো, তারপর এখান থেকে সেটাকে সাবট্রাকশন করে আবার সাবট্রাকশনে গেল, তারপর এখানে হচ্ছে রেজাল্ট 1টা প্রিন্ট করবে, রেজাল্ট 1-এর যে ভ্যালুটা আছে সেটাতে সাম আছে, রেজাল্ট 2-র যে ভ্যালুটা আছে সেটাতে সাবট্রাকশন আছে। তো এখানে আমরা কিন্তু দুইটাই অ্যাডিশন নিয়েছি, এটা করলে হবে না, আমাদেরকে এই ফাংশনটা দরকার। তো এইটাকে আমরা কপি করে নিই। তো এবার যদি আমরা প্রিন্ট করি, এখানে একটু ভুল আছে, এখানে কিন্তু মাইনাস হবে যেহেতু এটা আমরা সাবট্রাকশন। এখন যদি আমরা দিই 45 75, তাহলে দেখুন 45 আর 75 দুইটা অ্যাড করলে 120 হয় এবং ডিফারেন্স হয় 30 -30, অর্থাৎ 45 থেকে 75 বিয়োগ করছে, তাই সেটা রেজাল্ট দেখাচ্ছে -30 45 থেকে, অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ দেখাইছি আমরা এখানে। তো ওইটা হচ্ছে আমাদের -30। আমরা যদি দিই একটা বড় সংখ্যা দিই 458 আর 689, একটা বড় সংখ্যা দিলে কিন্তু সেই অনুযায়ী, অর্থাৎ এই দুইটা যে সাম আছে সেইটা এবং এই দুইটা যে ডিফারেন্স আছে সেটা কিন্তু প্রোভাইড করছে। তো আমরা অলরেডি অ্যাডিশন করলাম, সাবট্রাকশন করলাম এবং একটা মিন টাইম একটা ক্যালকুলেটর তৈরি করলাম। এখানে এইটার অবশ্যই ডেফিনেশনটা দিয়ে দেওয়া উচিত, এটা একটা গুড প্র্যাকটিস প্রোগ্রামের, কারণ বিভিন্ন কম্পাইলারে বিভিন্ন টাইপের প্রবলেম তৈরি হয়। কোড ব্লকটা অনেক ভালো, কারণ সেখানে বিল্ট ইন কিছু কাজ অলরেডি আগেই করে নেয়, দ্যাটস ওয়াই কোড ব্লকটা প্রিফার করি আমি। তো দেখেন এইভাবে কিন্তু আমরা ইজিলি কিন্তু আমরা প্রোগ্রামগুলো করতে পারছি। তো কেন এই ইউজার ডিফাইন ফাংশনগুলো করছি আমরা, খেয়াল করেন একটা বিষয় আপনারা খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি কিন্তু এই ফাংশনে আমার কিন্তু কোনো কাজ করতে হয় নাই, অর্থাৎ যোগের কোনো কাজ করতে হয় নাই, বিয়োগের কোনো কাজ করতে হয় নাই, কিন্তু আমি শুধু দুইটা ইনপুট নিয়েছি, ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি। যোগের কাজটা আমি ধরেন আমার একজন এমপ্লয়িকে দিয়েছি, বিয়োগের কাজটা আরেকজন এমপ্লয়িকে দিয়েছি, অর্থাৎ আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আমার একটা টিমের আমি মনে করেন প্রধান। এখন এখানে যদি বা আপনি ধরেন প্রধান, এখন আপনার যে 2 থেকে 3 জন যে আপনার টিমে যে মেম্বার আছে, আপনি তাদেরকে পার্টিকুলারলি একটা একটা করে ইউজার ডিফাইন ফাংশন আপনি অ্যাসাইন করে দিলেন, তাকে এক একজনকে এক একটা টাস্ক দিলেন। সো যার যে কাজটা ছিল সে সেই কাজটা করে সেই কাজের আপনার একটা রিটার্ন ভ্যালু আপনাকে প্রোভাইড করছে।
যখন সেই রেজাল্ট আপনাকে প্রোভাইড করছে, আপনি সেই রেজাল্টটা নিয়ে কিন্তু আপনার ফাংশনে ব্যবহার করতে পারছেন। সো এর ফলে হচ্ছে কি, একটা কমপ্লেক্স টাস্ক ছোট্ট ছোট্ট অনেকগুলো অংশে বিভক্ত হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা অংশগুলো আলাদা আলাদা ব্যক্তি পারফর্ম করতে পারছে, যার ফলে আপনার কাজটা ক্লিয়ার হচ্ছে। তো এইটা যেহেতু কোড ব্লকে আমরা যেহেতু সি নিয়ে কাজ করছি এবং ছোট প্রোগ্রাম, সেজন্য আমরা একাই ইউজার ডিফাইন ফাংশনগুলো করছি, একাই আবার মেইন ফাংশনেও কাজ করছি। তো যখন আপনার বড় প্রোগ্রাম করবেন, অনেক বড় প্রোগ্রাম করবেন, তখন আপনি কিন্তু এগুলো কিন্তু আলাদা আলাদা ব্যক্তিদেরকে অ্যাসাইন করতে পারেন। সো এটাই হলো ইউজার ডিফাইন ফাংশনের প্রধান সুবিধা, যে একটা কমপ্লেক্স টাস্ককে ছোট ছোট অনেকগুলো অংশে আমরা বিভক্ত করে সেই কমপ্লেক্স টাস্কের ফাইনাল সলিউশনটাকে ইজিলি নিয়ে আসতে পারি। তো মিন টাইম আমরা আরেকটা সংখ্যা দেখে নিই, প্রোগ্রাম দেখে নিই। সেটি হচ্ছে মিন টাইম স্যার এখানে যদি একাধিক নাম্বার দিয়ে যোগ করলে কি হবে? একাধিক নাম্বার দিয়ে যোগ করলে, হ্যাঁ একাধিক নাম্বার অবশ্যই আপনি একাধিক নাম্বার যোগ করতে পারেন। এখন আমরা দেখব যে একাধিক নাম্বার এখানে আমরা দিতে পারি কিনা। শুধুমাত্র দুইটা নাম্বার দিতে হবে এমন কোনো কথা না, আপনি এখানে দেন আরেকটা নাম্বার দেন, আপনি যেহেতু দিতে চাচ্ছেন, ওকে সমস্যা নেই। পার্সেন্টেজ ডি কমা এম্পারসেন্ট সি, এখানে আপনি দেন এবিসি। আপনি দেখেন আমরা কিন্তু প্রথমটাতে কিন্তু আমরা 3টা পাঠাবো, দ্বিতীয়টাতে 2টা পাঠাবো। তাহলে এবিসি আমরা 3টা দিলাম, কমা ইন্টিজার এক্স ওয়াই জেড প্লাস এক্স ওয়াই জেড। তো জেডের পরে আমরা কিন্তু সামটাকে রিটার্ন করছি। তাহলে প্রথমে যে 3টা ভ্যালু আমরা রিটার্ন করছি, 3টা ভ্যালু থেকে শুধুমাত্র 2টা ভ্যালুর আমরা প্রথম 1 এবং 2, এ এবং বির মধ্যে যে ডিফারেন্সটা আছে বা সাবট্রাকশন করলে যে রেজাল্ট হয় সেটা আমরাকে আলাদাভাবে বসাবো, এবং 3টার যোগ করে সেটাকে আলাদাভাবে বসাবো। আপনি 2টার বেশি দিয়ে 3টা দিয়ে করেন, কোনো সমস্যা নাই। এখানে সিটাকে আমাদেরকে ডিফাইন করতে হবে, আনডিক্লেয়ার্ড হয়ে গেছে সিটাকে ডিক্লেয়ার করার পরে আমরা এখন এন্টার 2 ইন্টিজার না, অ্যাকচুয়ালি এন্টার 3 ইন্টিজার মেসেজ হবে টিএসআর ডবল। তো আপনি 3টা ইন্টিজার দেন, আমরা ছোট ছোট ইন্টিজার দিচ্ছি 5 8 9। 5 8 9 যখন দিলাম তখন দেখেন প্রথম হচ্ছে আমাদের 3টারই যোগ করছে, অর্থাৎ 8 5 13 আর 9 22, সাম হচ্ছে টোটাল 22, আর ডিফারেন্স হচ্ছে কিন্তু শুধুমাত্র পরের 2টার বের করেছি আমরা, তাই 5-এর থেকে 8 বিয়োগ করলে হয় -3, তাই এই ডিফারেন্সটা দিয়েছে -3। তো আপনি চাইলে আপনার প্রোগ্রামকে যে কোনোভাবে মডিফাই করতে পারেন, এটা কমপ্লিটলি আপনার উপর ডিপেন্ড করছে। এখন সেই 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, আমরা দ্রুত প্রোগ্রামটা দেখে নিই 3টি সংখ্যার মধ্যে কীভাবে আমাদের বড় সংখ্যাটা নির্ণয় করা যাবে। তো আমরা এখানে 3টা ইন্টিজার নিয়েছি, আমরা এখানে আরেকটা ফাংশন নিব, আমাদের 2টা ফাংশন দরকার নাই, আমি জাস্ট মডিফাই করছি যাতে করে, অর্থাৎ একটা বিগ ফাংশন যেটা হচ্ছে বড় ফাংশন নির্ণয় করবে, বিগ অর্থাৎ বড়, রেজাল্ট অর্থাৎ এখানে রিটার্ন করবে রেজাল্ট। এই ফাংশনটা আমাদের দরকার নাই, কমপ্লিটলি এই ইউজার ডিফাইন ফাংশনটা আমাদের যেহেতু দরকার নাই, এটা আমরা রাখছি না। এখন আসি ইন্টিজার এক্স ওয়াই জেড, ইফ যদি এক্স ইজ গ্রেটার দ্যান, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সিস্টেমটা হচ্ছে আপনি ফার্স্টে প্রথম 2টা সংখ্যা তুলনা করবেন, যেটি বড় হবে সেটির সাথে তৃতীয়টা তুলনা করবেন। ইফ এক্স ইজ গ্রেটার দ্যান ওয়াই, তার মানে যদি এটা সত্য হয় তাহলে এক্স বড়, অর্থাৎ এখন আবার এক্স এর সাথে তুলনা করবেন। ইফ এক্স ইজ গ্রেটার দ্যান জেড, যদি এক্স যদি জেডের থেকে বড় হয় তাহলে এক্ষেত্রে আপনার প্রোগ্রাম আপনি চাইলে রিটার্ন করতে পারেন, অথবা রেজাল্ট ইজ ইকাল টু ভ্যালুটা করে নিতে পারেন, রেজাল্ট ইজ ইকাল টু এক্স এলস, অর্থাৎ এক্স ওয়াই থেকে বড় তাহলে এক্স বড় হলো, এবং এক্স জেডের থেকে বড় তাহলে এক্স বড় হলো, আর এলস অন্যথায় রেজাল্ট ইজ ইকাল টু যেটা পাবো আমরা সেটা জেড। তো এখন যদি আবার একইভাবে পরেরটা করি, যে এলস, এখানে আমরা দেব এলস
যদি এক্স থেকে ওয়াই যদি বড় হয়ে যায় তখনই কিন্তু আমাদের এলসে প্রবেশ করবে, অর্থাৎ এলসের পরে আবার এখানে আমাদের এখন ওয়াইয়ের সাথে আমরা তুলনা করব জেডের। এলস ইফ ওয়াই ইজ গ্রেটার দ্যান জেড, ওয়াই যদি জেডের তুলনায় বড় হয় তাহলে সেই ক্ষেত্রে রেজাল্ট ইজ ইকাল টু ওয়াই। এলস রেজাল্ট ইজ ইকাল টু জেড। এরপরে রিটার্ন করবে রেজাল্ট, এখান থেকে রেজাল্ট রিটার্ন করলো। এবার এখানে আসে আমাদের এখন রেজাল্ট ওয়ানের দরকার হবে। the result is equal to percentage d comma result result 1। আর এখানে যে ফাংশনটা আমাদের দিয়েছি সেটা হচ্ছে বিগ, অর্থাৎ আমার ইউজার ডিফাইন ফাংশনের যে বড় যে নাম্বারটা আছে সেইটা। তো এখন আমরা প্রোগ্রামটা করে দেখি, রান করে দেখি। অর্থাৎ তিনটা সংখ্যা আমাদেরকে দরকার হবে। আমি দিলাম 8 7 2, অর্থাৎ এর ভিতরে দেখেন বড় সংখ্যাটা কিন্তু 8, সেটা কিন্তু আমাদের ফাইন্ড আউট করছে। তো 8 হয়তো প্রথম পজিশনে ছিল তাই পেয়েছে, ঠিক আছে। আমি যদি এমনটা চিন্তা হয় আবার দেখি 2 8 9। এখন দেখেন বড় সংখ্যা কিন্তু 9, সেই 9টা ছিল আমাদের পরে, সেই 9টা ফাইন্ড আউট করছে। এবার আমরা মাঝে দেখি 7 52 আর 51। তাহলে দেখেন এখন কিন্তু মাঝে আছে, মাঝে বড় সংখ্যাটা সেই সংখ্যাটা দেখাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা পজিশনে আপনি সংখ্যাটা যেখানে দেন সেই তিনটা সংখ্যার মধ্যে যেটা বড় সংখ্যা সেই সংখ্যাটাই প্রোভাইড করবে। রেজাল্ট ইজ ইকাল টু 756। সো ইজিলি কিন্তু আপনি একটা টাস্ককে আপনি কমপ্লিট করতে পারলেন ইউজার ডিফাইন ফাংশন দিয়ে, খুব ইজিলি কমপ্লিট করতে পারবেন। তো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন যে কীভাবে ডলার থেকে আপনারা টাকাতে কনভার্সন করতে পারেন। এটা একটা ছোট একটা প্রোগ্রাম, আপনারা এটা বাসাতে করবেন এবং বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন প্রোগ্রামগুলো। আজকে আশা করি এই ক্লাসের মাধ্যমে আপনাদের ইউজার ডিফাইন ফাংশনটা খুব ক্লিয়ার হয়ে গেছে, যাতে করে আপনারা খুব ইজিলি এখন এই ইউজার ডিফাইন ফাংশন ব্যবহার করে আপনাদের যে কোনো কাজকে, কমপ্লেক্স কাজকে খুব ইজিলি করতে পারেন। এখন আসি আমাদের আজকের মতো ক্লাস এই পর্যন্তই। ভিডিওটি পুনরায় পেতে ভিজিট করুন জাতীয় দক্ষতা বাতায়ন www.skills.gov.bd অথবা দক্ষতা বাতায়নের ফেসবুক পেজে www.facebook.com/skills.gov.bd। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।